আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। রাশিয়াকে পশ্চিমা দেশগুলো সম্মান করলে আর যুদ্ধ হবে না, পুতিন। আইএসের বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চাইছেন মমতা, অভিযোগ বিজেপির। ধ্বংসস্তূপের মধ্যেই গাজার বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস শুরু। এবং সর্বশেষ থাকবে ন্যায় বিচারের পথ বন্ধ, রাজপথেই হবে ফয়সালা, ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। রাশিয়াকে পশ্চিমা দেশগুলো সম্মান করলে আর যুদ্ধ হবে না, পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের পর আর কোনো যুদ্ধ হবে না যদি পশ্চিমা দেশগুলো রাশিয়াকে সম্মান করে এবং দেশটির নিরাপত্তাগত স্বার্থকে গুরুত্ব দেয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রায় 4.5 ঘণ্টাব্যাপী অনুষ্ঠান ডিরেক্ট লাইনে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার 19 ডিসেম্বর বছরের শেষ ব্রিফিংয়ে উপস্থিত হন পুতিন। সেখানে বিবিসি সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, অন্য কোথাও রাশিয়া আর বিশেষ সামরিক অভিযান, যুদ্ধ চালাবে কিনা। জবাবে পুতিন বলেন, যদি আপনারা আমাদের সম্মান করেন তাহলে আর কোনো অভিযান হবে না। আমরা যেমনটা আপনাদের সম্মান করার চেষ্টা করছি, আপনারাও যদি এমন সম্মান করেন তাহলে আর অভিযান হবে না। এর আগে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট জানান, রাশিয়া ইউরোপের বিরুদ্ধে কোনো যুদ্ধের পরিকল্পনা করছে না, কিন্তু যদি যুদ্ধ বাধে তাহলে লড়াই করতে রাশিয়া প্রস্তুত আছে। এছাড়া তিনি শর্ত দেন, যদি ন্যাটোর পূর্বাঞ্চলীয় সম্প্রসারণ নিয়ে ইউরোপ কোনো প্রতারণা না করে তাহলে আমরা যুদ্ধ করব না। ইউক্রেন যুদ্ধের বিষয়ে পুতিন বলেন, তিনি শান্তিপূর্ণভাবে যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে কোনো ধরনের আপোষের ইঙ্গিত দেননি। তিনি আবারও দাবি করেন, ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা বাদ দিতে হবে এবং রাশিয়ার দখল করা 4টি অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা সরিয়ে নিতে হবে। আংশিকভাবে দখল করে নেওয়া ইউক্রেনের দানবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায় রাশিয়া। দেশের অর্থনীতির প্রশ্নে মূল্যস্ফীতি, প্রবৃদ্ধি কমে যাওয়া এবং ভ্যাট বৃদ্ধির বিষয় স্বীকার করেন পুতিন। অনুষ্ঠানের মধ্যেই রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমিয়ে 16% নামানোর ঘোষণা দেয়। বিদেশনীতি, অর্থনীতি ও যুদ্ধের পাশাপাশি অনুষ্ঠান জুড়ে উঠে আসে মাতৃভূমি, প্রবীণ সেনাদের সম্মান এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা। পুতিন পশ্চাতের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে, তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের সঙ্গে সমান মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কাজ করতে তিনি আগ্রহ প্রকাশ করেন। রাশিয়া ভবিষ্যতে ন্যাটোর ওপর হামলা চালাতে পারে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর এমন আশঙ্কার কথা আবারও নাকচ করে দেন তিনি। সূত্র বিবিসি। আইএসের বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় কট্টর ইসলামপন্থী আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে অপারেশন হোকিয়ে শুরু করেছে মার্কিন সিরীয় যৌথ সেনাবাহিনী। আইএস গোষ্ঠীর যোদ্ধাদল, অবকাঠামো এবং অস্ত্রের ডিপোগুলো লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হচ্ছে। শুক্রবার 19 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এ তথ্য। শুক্রবার থেকেই অভিযান শুরু হয়েছে উল্লেখ করে বিবৃতিতে হেগসেথ বলেন, আজ শুক্রবার থেকে সিরিয়ায় অপারেশন হোকিয়ে শুরু করেছে মার্কিন সিরীয় যৌথ বাহিনী। আইএস গোষ্ঠীর যোদ্ধাদল, অবকাঠামো এবং অস্ত্রের ডিপোগুলো লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হচ্ছে। সিরিয়ার মার্কিন ঘাঁটিতে বর্তমানে মোট 1000 সেনা আছে। গত সপ্তাহের শনিবার সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর পালমিরায় একটি মার্কিন সিরীয় গাড়িবহরকে লক্ষ্য করে বন্দুক হামলা চালিয়েছিল আইএস। এতে ঘটনাস্থলেই নিহত হন 2 মার্কিন সেনা এবং তাদের এক দোভাষী, এবং আহত হন আরও 3 জন মার্কিন সেনা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, সিরিয়ার মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে আইএসের অন্তত 70টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার ও কামান ব্যবহার করা হয়। অভিযানে জর্ডানের বিমানও অংশ নেয়। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইতোমধ্যে হামলাকারীর পরিচয় উদ্ধার করেছেন। তারা জানিয়েছেন, হামলাকারী একসময় সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন, বর্তমানে আইএসের যোদ্ধা হিসেবে কাজ করছেন তিনি। হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চাইছেন মমতা, অভিযোগ বিজেপির। হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চাইছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এমনই অভিযোগ করেছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। দলটির অভিযোগ, আগামী বছরের রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত বুঝতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা সাম্প্রদায়িক রাজনীতিতে নেমেছেন এবং হিন্দু মুসলিম দাঙ্গা উস্কে দিতে চাইছেন। সংবাদ মাধ্যম দ্য হিন্দু বলছে, শনিবার ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া এসব কথা বলেন। তিনি বলেন, ভগবান রামকে নিয়ে তৃণমূলের বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। তার দাবি, মুখ্যমন্ত্রী মমতার নির্দেশেই তৃণমূল কংগ্রেসের নেতারা হিন্দু দেবদেবী ও ধর্মীয় বিশ্বাস নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। গৌরব ভাটিয়া বলেন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র বলেছেন, প্রভু রাম মুসলমান, হিন্দু নন। তার এই মন্তব্যে কোটি কোটি হিন্দু আঘাত পেয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সম্পূর্ণ নীরব রয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, মদন মিত্রকে কি দল থেকে বহিষ্কার করা হয়েছে? তার বিরুদ্ধে কি কোনো এফআইআর দায়ের করা হয়েছে? ভাটিয়া অভিযোগ করেন, এ থেকেই প্রমাণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক রাজনীতি করছেন। তিনি হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চাইছেন। বিজেপির এই মুখপাত্র আরও বলেন, আগামী বছরের বিধানসভা নির্বাচনে টিএমসির পরাজয় অনিবার্য বুঝতে পেরেই মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্দিষ্ট সম্প্রদায়কে খুশি করতে দলের নেতাদের এ ধরনের সাম্প্রদায়িক বক্তব্য দিতে নির্দেশ দিচ্ছেন। গৌরব ভাটিয়া বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখার দায়িত্ব মুখ্যমন্ত্রীর, কারণ স্বরাষ্ট্র দপ্তর তার অধীনেই রয়েছে। একই সঙ্গে যারা সাম্প্রদায়িক বক্তব্য দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াও তার দায়িত্ব। ধ্বংসস্তূপের মধ্যেই গাজার বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু। ২ বছর পর সশরীরে ক্লাসে ফিরেছে গাজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইসরায়েলের নির্বিচার গোলাবর্ষণে বিশ্ববিদ্যালয়টি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাতেও অবশ্য এর শিক্ষক শিক্ষার্থীদের মনোবল দমে যায়নি। পরিস্থিতি কিছুটা শান্ত হতেই ফের শুরু হয়েছে পাঠদান। খবর আল জাজিরার। ইসরায়েলের টানা হামলায় বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো কার্যত ফাঁপা খোলসে পরিণত হয়েছে। এই ঝুঁকিপূর্ণ ভবনগুলোয় ক্লাস তো হচ্ছেই, পাশাপাশি ইসরায়েলের নির্বিচার হামলায় সব হারানো প্রায় ৫০০ পরিবার আশ্রয় নিয়েছে। এ যেন গাজার দ্বিমুখী সংকট, গৃহহীনতা ও শিক্ষা ব্যবস্থার বিপর্যয়ের এক নির্মম প্রতিচ্ছবি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আশ্রয় নেয়া আত্মা সিয়াম নামের এক ব্যক্তি বলেন, আমরা জাবালিয়া থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে এসেছি, কারণ যাওয়ার আর কোনো জায়গা ছিল না। কিন্তু এই জায়গাটি শিক্ষার জন্য, এটি আশ্রয়কেন্দ্র হওয়ার কথা নয়, এটি আমাদের সন্তানদের পড়াশোনার স্থান। আংশিকভাবে ক্লাস পুনরায় শুরু হওয়ায় হাজারো শিক্ষার্থীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ইউনেস্কোর হিসাব অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে গাজার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৯৫% বেশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। প্রথম বর্ষের মেডিকেল শিক্ষার্থী ইউমনা আল বাবা বলেন, তিনি সবসময় একটি পূর্ণাঙ্গ সুবিধা সম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেছিলেন। আমার এমন একটি জায়গা দরকার যেখানে মনোযোগ দিয়ে পড়তে পারব, সব দিক থেকে যোগ্য একটি প্রতিষ্ঠান। কিন্তু এখানে এসে আমার কল্পনার মতো কিছু পাইনি। তবু আমার আশা আছে, কারণ আমরা সবকিছু শূন্য থেকে পড়ে তুলছি। ন্যায় বিচারের পথ বন্ধ, রাজপথেই হবে ফয়সালা। ইমরান খান। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ন্যায় বিচারের সব পথ যখন বন্ধ হয়ে গেছে তখন রাজপথের আন্দোলনই একমাত্র বিকল্প। নিজের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই সমর্থকদের গণ আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। শনিবার ২০ ডিসেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের খাইবার পাখতুনখোয়া হাউজে এক সংবাদ সম্মেলনে ইমরানের বার্তা গণমাধ্যম ও পিটিআই সমর্থকদের কাছে পৌঁছে দেন দলটির মহাসচিব সালমান আকরাম রাজা। তোষাখানা 2 মামলায় একটি বিশেষ আদালত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে পৃথকভাবে ১৭ বছরের কারাদণ্ড দেওয়ার পর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সালমান আকরাম রাজা সাংবাদিকদের জানান, দলীয় আইনজীবীদের মতে ইমরান খানকে একাকী বন্দী বা সলিটারি কনফাইনমেন্ট রাখা হয়েছে। তিনি দাবি করেন, সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে পরিবারের সদস্যদেরও আদালতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং বিচারকরা দূরবর্তী স্থান থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে যুক্ত হবেন।
রাজার ভাষ্য অনুযায়ী ইমরান খান বলেছেন তিনি তার অবস্থান থেকে 1 ইঞ্চিও সরে আসবেন না এবং প্রয়োজনে শাহাদতের বিনিময়ে হলেও জনগণের স্বাধীনতা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছেন। তিনি আরও বলেন, বিচার বিভাগের সব দরজা বন্ধ হয়ে গেছে, আদালতে শুনানি হচ্ছে না এবং ন্যায় বিচার আর পাওয়া যাচ্ছে না, ফলে প্রতিবাদী একমাত্র পথ। পিটিআই এবং একাধিক বিরোধী রাজনৈতিক নেতা তোষাখানা মামলায় ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে রায়ের তীব্র সমালোচনা করেন। এটিকে চরম অবিচার বলে আখ্যা দেন তারা।